নমস্কার বন্ধুরা, সেই দিনেরই অর্থাৎ নীল ষষ্ঠীর দিনেরই পার্ট 2 ব্লগ এসে গেছে এবং যাতে করে আপনাদের বুঝতে অসুবিধা না হয় সেজন্য আমি পার্ট 1 এর কিছু ভিডিওর অংশ দিয়ে দিলাম। তাহলে বন্ধুরা এবারে চলুন আমার পার্ট 2 ব্লগ শুরু করা যাক। আমার ব্লগও রেডি হয়ে গেছে। মেশো কই মেশো? সব আছি, মেশো মাসি। চলো মিঠি আর এলো না আজকে, ও আর রোশনি আসবে। ওদের যা কান্নাকাটি করছে না, কাঁদবে না নতুন মুখ দেখে এসছে তো, ও দেখে আসলো না ভাই বিয়েতে গিয়ে। ও পটি করতে গেছে, ছোটাছুটি করলো সে গলি দিয়ে। এই যে ইনি শাশুড়ি কি তাল পাখিয়েছে দেখো। আমি তো আর ইয়ে সময় বেড়াইছিলাম, ইয়ে তোরা দেয় কিনা মিঠিটা এলে সত্যি ভালো। মিঠি আর রোশনি আসবে, ওদের প্ল্যান আলাদা। মা হ্যাঁ জানি, বুঝতে পেরেছি। আগে গোল খাইয়ে দিবে, তারপরে ঠান্ডা হোক। চলো মেশো বসবে, চলো চলো। সোনার জন্য কটা কাঁঠালি কলা পেলাম, ঢেলে দিও। সোনাকে খাবি? মেশোর কোলে ও চলে যাবে, কারোর কোলে একদম। মেশোর কোল ছাড়া ও কিছু চেনে না। আমিও যাবো। ইতিমধ্যে আমার বাড়িতে আনন্দের কোনো শেষ নেই, তো তারই মাঝে যেতে হবে মন্দিরে। তো সেজন্য নীল ষষ্ঠীর সমস্ত পুজোর আয়োজন হয়ে গেছে, আর ইতিমধ্যে আমার ভেন্ডির গাছও কিন্তু বেশ বড় হয়ে গেছে। নমস্কার বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছেন। আজকে হচ্ছে নীল ষষ্ঠী, তো নীল ষষ্ঠী উপলক্ষে এটা নীল ষষ্ঠীর ব্লগ। আজকের দিনে আমার মা, আমার মাসি এবং মেজো এসছে, কালকে আমাদের পাচন হবে। এই ব্লগটা আমি যেদিনকার ভেন্ডির দানা লাগিয়েছিলাম তার ঠিক 2-3 দিনের মাথায় এই ব্লগটা, মাঝে কোনো ব্লগ করিনি। তো দুটো ব্লগ আমি একসঙ্গে জুড়ে দিয়ে একটা ব্লগই করে দেবো, সেটা আপনারা বুঝতেই পারবেন। কারণ ভেন্ডির বীজটা যে আমি লাগিয়েছি, গাছগুলো বেশ বড় হয়েছে, তো বেশ হবে প্রায় 3-4 দিনেরও এরকম গ্যাপিংয়ে এই ব্লগটা আর কি। তো যাই হোক, এখন আমরা যাচ্ছি মন্দিরে পুজো করতে। আর হনুমান জয়ন্তী আমি প্রথমবার করলাম, নিয়মকানুন মেনেই করেছি, কিন্তু আমার পুজোতে একটু ত্রুটি হয়ে গেছে, ভুল ত্রুটি ছিল। কারণ একদম শেষ মুহূর্তে ডিসিশান নেওয়া হয়েছিল, তাই জন্য সব জোগাড়টা ঠিকঠাক করে করা হয়ে ওঠেনি, সেই জন্য আমি ব্লগটা করিনি। এরপরে যদি আমি করতে পারি হনুমানজির পুজো, কি কি লাগছে, কীভাবে করে করছি, সবটাই আমি বলে দেবো। তবে তার জন্য 1 বছর ওয়েট করতে হবে, কারণ সেটা হনুমান জয়ন্তীর দিনই হবে। তো যাই হোক বন্ধুরা, এখন আর বেশি কথা বাড়াচ্ছি না, কারণ এই ব্লগটা যথেষ্ট বড় হবে, বড় হতে চলেছে আর কি। তো এখন চলুন মন্দিরেই যাই। মোটামুটি আমি রেডি হয়ে গেছি, এবং এই শাড়িটা আমি তো পুরী থেকেই কিনেছিলাম। আর এই যে এই ব্লাউজটা মানে একসঙ্গে বেশ মিলেও গেছে। এই ঠিক আছে, তাহলে চলুন আমরা মন্দিরে যাই। আজকে নীল ষষ্ঠী, সন্তানের উদ্দেশ্যে জল ঢালা হয় শিব বাবার মাথায়। আমি এই কামনাই করছি এই ব্লগের মাধ্যমে, যেখানে মানে যেখানেই আছেন না কেন, সন্তান নিয়ে, সংসার নিয়ে সবাই সুখে থাকুন, ভালো থাকুন। প্রত্যেকের সন্তানরা যেন সুস্থ থাকে, ভালো থাকে, এবং তাদের বাবা মায়েরা যেন সুস্থ থাকে, ভালো থাকে, তাই না? তো ঠিক আছে, চলুন এই কামনা নিয়ে তাহলে শুরু করা যাক। ব্লগ তো শুরু হয়েই গেছে, এবার চলুন আমরা যাই মন্দিরে। আজকে আপনাদের নীল ষষ্ঠী নিয়ে কিছু কথা বলবো। প্রথমেই বলি বন্ধুরা, নীল পুজো বা নীল ষষ্ঠী হলো সনাতন বঙ্গীয়দের এক লোক উৎসব, যা মূলত নীল লীলাবতী নামে অর্থাৎ শিব এবং দুর্গার বিবাহ উৎসব হিসেবে গণ্য। বাঙালি গৃহিণীরা নিজেদের সন্তানের মঙ্গল কামনায় এবং নিরোগ সুস্থ জীবন কামনায় নীলষষ্ঠীর ব্রত পালন করে থাকে। এই ব্রত সাধারণত চৈত্র সংক্রান্তির চড়ক উৎসবের আগের দিন অনুষ্ঠিত হয়।
নীল সন্ন্যাসীরা শিব ও দুর্গার সঙ্গের পুজোর সময় নীলকে সুসজ্জিত করে এবং গীতিবাদ্য সহযোগে বাড়ি বাড়ি ঘোরান এবং ভিক্ষা গ্রহণ করেন। নীলের গানকে বলা হয় অষ্টক গান। ওই দিন সন্ধ্যাবেলা সন্তানবতী হিন্দু রমণীরা সন্তানদের কল্যাণার্থে প্রদীপ জ্বালিয়ে শিব পুজো করে সারা দিন উপবাস ভঙ্গ করেন। নীল পুজো পশ্চিমবঙ্গের বর্ধমান, উত্তর দক্ষিণ 24 পরগনা, নদিয়া, হাওড়া এবং বাংলাদেশের ময়মনসিংহ, বরিশাল এবং ত্রিপুরা বঙ্গীয় সনাতন ধর্মাবলম্বীদের অধ্যুষিত এলাকায় অনুষ্ঠিত হয়। নদিয়া জেলার নবদ্বীপে গাজন উৎসবের একটি অংশ হিসাবে বাসন্তী পুজোর দশমীর ভোরে শিবের বিয়ে অনুষ্ঠিত হয়। এইবারে বলি নীল পুজোর রীতি। নীল বা নীলকণ্ঠ মহাদেবের শিবের অপর নাম। এই নীল বা শিবের সাথে নীল চণ্ডিকা বা লীলাবতী পরমেশ্বরীর বিয়ে উপলক্ষে লৌকিক আচার অনুষ্ঠান সংঘটিত হয়। কাহিনী অনুসারে দক্ষ যজ্ঞে দেহত্যাগের পর শিব জায়া সতী পুনরায় সুন্দরী কন্যারূপে নীলধ্বজ রাজার বিল্লবনে আবির্ভূত হন। রাজা তাকে নিজ কন্যারূপে লালন পালন করেন, শিবের সাথে বিবাহও দেন। বাসর ঘরে লীলাবতী শিবকে মোহিত করেন এবং পরে মক্ষিকা রূপে ফুলের সঙ্গে জলে নির্লিপ্ত হন এবং মৃত্যুবরণ করেন। রাজা এবং রানীও শোকে প্রাণ বিসর্জন দেন। নীল পূজা শিব ও লীলাবতীর বিবাহের অনুষ্ঠানের স্বরূপ হিসাবে গণ্য করা হয়। নীল কথার সঙ্গে বা নীল ষষ্ঠীর সঙ্গে আরো একটি লোককথা জড়িত আছে বন্ধুরা। সেটা হলো যে এক ব্রাহ্মণ এবং ব্রাহ্মণী এরা নানা ব্রত পালন করেন, কিন্তু সন্তান এদের বেশি দিন বাঁচত না এবং সন্তানকে নিয়ে এরা খুবই শোকে দিন কাটাতেন। একদিন কাশীর গঙ্গা ঘাটে এই দুজনের দুঃখ করতে দেখে এক বৃদ্ধা তাদের দুঃখের কারণ জানতে চান। সবকিছু জেনে ওই বৃদ্ধা নীল ষষ্ঠী পালন করার কথা ওই ব্রাহ্মণীকে বলেন। ব্যাস, এরপর থেকে তাদের জীবনে সন্তান নিয়ে আর কোনো দুঃখ আসে না। তো যাই হোক বন্ধুরা, অনেকেই মনে করেন যে সেই অদৃশ্য বৃদ্ধাই ছিলেন মা নীল ষষ্ঠী। তো যাই হোক, এই সমস্ত কিছুই হচ্ছে লোককথা বা লোককাহিনী, যা নীল ষষ্ঠীর পুজো হিসাবে ধরা হয় বা পুজোর দিনকে অনেকে শুনেও থাকেন। নিম বেলকাঠ থেকে নীলের মূর্তি তৈরি করা হয়। চৈত্র সংক্রান্তির বেশ আগেই নীলকে মণ্ডপ থেকে নিচে নামানো হয়। নীল পুজোর আগের দিন অধিক রাত্রে করা হয় এবং সেই বিয়ে উপলক্ষে দেবতাদেরকে আমন্ত্রণ করা হয়। এই সমস্ত কিছুই কথিত আছে বন্ধুরা। এবং শুধু সেটাই নয়, সেই বিয়ের দিন আবার শিবকে এবং তার ভূত প্রেতকে পোড়া শোল মাছের ভোগও দেওয়া হয়। পরের দিন নীল পূজার সময় নীলকে গঙ্গা জলে স্নান করিয়ে নতুন লাল শালু কাপড় পরিয়ে অন্তত পক্ষে 7টি বাড়িতে ঘোরানো হয়। নীল সন্ন্যাসীরা এইরকম কাপড় পরে পাগড়ি মাথায়, গলায় রুদ্রাক্ষের মালা ও হাতে ত্রিশূল নিয়ে নীলকে সঙ্গে করে মিছিল করেন। তাদেরকে দলপতি বলা হয়। সঙ্গে থাকে ঢাক, ঢোল, বাজি। এই সমস্ত কিছুই একটা লৌকিক গল্প বলতে পারেন বা লৌকিক মিথ বলতে পারেন। নীল ষষ্ঠী নিয়ে বিভিন্ন ব্রত কথাও রয়েছে, বিভিন্ন গানও রয়েছে। তো যাই হোক বন্ধুরা, এই হচ্ছে নীল ষষ্ঠী সম্পর্কে সমস্ত কাহিনী। আশা করছি আপনাদের ভালো লাগলো। তো যাই হোক, এখন চলুন আমরা শিব ঠাকুরের মাথায় জল ঢালি এবং প্রাণ ভরে আমাদের সন্তানের মঙ্গল কামনার উদ্দেশ্যে প্রার্থনা করি।
আসে জমে আসে। জমে গেছে। ফুচকা ফুকারে ছবি তোলো। হাওয়া লাগবে ফুচকা। এবার খেয়ে নিতে হবে সব। তাড়াতাড়ি ফুচকা। এটা হচ্ছে মেশো ট্রিট ফুচকা। ফুচকা ট্রিট। গালে দিয়ে ফুচকা যেই তলে হেচকা। করে খাচ্ছে। পুজো আমাদের দেওয়া হয়ে গেছে, নীল ষষ্ঠীর পুজো শেষ, উপোসও ভাঙা হয়ে গেছে। তবে আমি উপোস করতে পারি না আমার শারীরিক কিছু কারণের জন্য। তো যাই হোক বন্ধুরা, সন্ধ্যাবেলা মেশো সবার জন্য ফুচকা এনেছে এবং আমি অত্যন্ত ফুচকা খেতে ভালোবাসি, সেটা শুনেই ফুচকা নিয়ে এসছে সবার জন্য। আর অনেক বছর বাদে বলতে পারেন আমি আমার মাসি, মা, মেশো সবার সঙ্গে ফুচকা খেলাম। সত্যি এত ভালো লেগেছে না বলার নয়। বছরের শেষটা আর বছরের শুরুটা আমার সত্যি খুব ভালো কেটেছে এবং আমি বিশ্বাস করি ভগবান আমার বাকি বছরটাও ভালোই কাটাবেন, মন্দ কাটাবেন না। যাই হোক, সবাই মিলে আনন্দ করলাম। তবে হ্যাঁ, এর পাশাপাশি পরের দিনের যে পাচনের যে তোড়জোড়, সেটাও কিন্তু পুরো দমে শুরু হয়ে গেছে। এই হচ্ছে কালকে আমাদের এঁচোড় তৈরির প্রিপারেশন সব। তলার উপরে যাচ্ছে। এই এখানে জল যাও। পড়ছে কেন? আর জল পড়ছে, আমার জামার থেকে জল পড়ছে। পড়ে যাবি তো। করে দেবো। এঁচড় বলছিস কেন? পাঁচন। পাচন আমাদের পাচন তৈরির উপকরণ। পাচন তৈরির উপকরণ সব রেডি, সমস্ত কিছু এসে গেছে, শুধু আসেনি হচ্ছে সর্ষেটা, ওটা কালকে গিয়ে আনা হবে। আর রাতের বেলা আমরা খেয়েছি, কি খেয়েছি, পোলাও খেয়েছি, বেগুনি খেয়েছি, চাটনি খেয়েছি। আমার মা বসে সিরিয়াল দেখছে। যাই হোক, এবারে আমরা শোবো। আমরা সবাই আজকে ওপরেই শুচ্ছি। কালকে সকালবেলা নতুন একটা ফ্রেশ ব্লগ নিয়ে চলে আসব। তবে আজকের ব্লগটা কিন্তু একটু দুটো পার্টে আসতে পারে। তো দেখা যাক ওই দুটো পার্ট আমি একদিনে ছাড়তে পারি কিনা। যদি না ছাড়তে পারি তাহলে পাঁচনের ব্লগটা একটু পরে আসবে, এই আর কি। তো ঠিক আছে বন্ধুরা, তাহলে আজকের মতন ব্লগ শেষ। আবার দেখা হচ্ছে কালকে। যাই হোক বন্ধুরা, ব্লগ তো শেষ হয়েই গেল। সারা দিনের আমার দিন যাপন আপনারা দেখলেন। আজকের দিনটা আনন্দের সঙ্গেই কেটেছে এবং আমি বিশ্বাস করছি ঈশ্বর আমাকে সারা বছর ভালোই রাখবেন। তো যাই হোক, এইরকম বিশ্বাস নিয়ে ব্লগটাও শেষ করছি এবং সেই সঙ্গে এই কামনা করছি পয়লা বৈশাখ আপনাদেরও খুব ভালো কাটুক, আপনারাও আনন্দ করুন। আর আমারও ভালোই লাগলো। তো যাই হোক, ঠিক আছে, আজকের মতন তাহলে এখানেই ব্লগটা শেষ করছি। এরপরে কালকে দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পাচনের ব্লগ নিয়ে। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন।